নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 2025 সালে বৃশ্চিক রাশি বা লগ্নের 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী। এই 10টি ভবিষ্যৎবাণী আপনাদের জীবনে 2025 সাল কোন দিক থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, কোন দিক থেকে সবথেকে পজিটিভ রয়েছে, আপনাদের সার্বিকভাবে পেশা, পারিবারিক জীবন, সম্পর্ক, বিবাহিত লাইফ, প্রেমের জীবন, অর্থের দিক থেকে আপনার কেমন অবস্থা থাকবে, শরীরের দিক থেকে আপনি কেমন থাকবেন, কিভাবে প্রতিকার করবেন, তার 10খানা পয়েন্টে টোটালি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব। দেখুন, মানুষের মধ্যে মানুষ সবকিছু নিয়ে কিন্তু মানুষ বাস করে। মানুষের মধ্যে যেমন ক্ষমতা রয়েছে, মানুষের মধ্যে যেমন দুর্বলতা রয়েছে। তাই আপনি আপনার নিজের ক্ষমতাকে যদি নিজে থেকে বিশ্বাস করতে শুরু করেন, তাহলে আপনি জীবনে নিজে অনেক উন্নতি করতে পারবেন। কিন্তু যদি নিজের ক্ষমতার কথা ভুলে গিয়ে নিজের দুর্বলতাকে বেশি প্রাধান্য দেন, তাহলে কিন্তু আপনি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবেন। তাই আজকে আপনি নিজেকে কিভাবে দেখছেন, কিভাবে রিপ্রেজেন্টেশন করছেন, কিভাবে কোন থট প্রসেসের মধ্যে রয়েছেন, সেইটা আগামী দিনে সেইভাবেই কিন্তু আপনি গঠিত হবেন। তাই বি কেয়ারফুল। আজকে আপনি নিজেকে কিভাবে দেখছেন এবং পরবর্তীকালে আপনি কি হতে চাইছেন, কোন চিন্তা ভাবনা এই মুহূর্তে আপনি পোষণ করছেন, বা কোন ধরনের জিনিসপত্র বা ইনফরমেশন আপনি এই সময় অ্যাবজর্ব করছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সুকৃতি দান। আমি টোটাল 2025 সালের বৃশ্চিক রাশির 10টা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী শোনাবো। আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন। নাম্বার 1, পেশার ক্ষেত্রে বলবো, অর্থাৎ আপনার কেরিয়ার লাইফে 2025 সাল কেমন যাবে। প্রথমেই বলি, দেখুন, আমি সমস্ত আলোচনাগুলো বিভিন্ন গ্রহের এক্সপেক্টে করছি। মেনলি ভাবে 4টে গ্রহ, শনি, রাহু, বৃহস্পতি এবং কেতু। তাই পেশাগত দিক থেকে বলতে গেলে প্রথম অর্ধে কিন্তু শনির অবস্থান করবে আপনাদের চতুর্থ ভাবে, তার পরবর্তী অর্ধে কিন্তু রাহু কেতু চতুর্থ এবং দশমে অবস্থান করবে। তাই বছরের প্রথমার্ধে আপনাকে কিন্তু কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনাকে কিন্তু কর্মক্ষেত্রে আপনার স্থিতিশীলতা আনতে পারবেন। আপনি যদি পরিশ্রম করেন, চেষ্টা করেন, লড়াই করেন, অধ্যাবসায় রাখেন, কর্মের জায়গায় যদি কোনো রকম ফাঁকি না দেন, তাহলে কিন্তু আপনার প্রফেশনাল দিক থেকে অনেক গ্রোথ কিন্তু আসবে। কিন্তু দ্বিতীয়ার্ধে যখনই রাহু চলে আসবে 4th হাউস এবং কেতু চলে আসবে দশম ভাবে, তখন আপনাকে কোনো রকম ক্রিয়েটিভ কাজ বা সৃজনশীল কোনো কাজের দিকে আপনাকে কিন্তু মন দিতে হবে। বা নতুন যে কোনো কাজ, বিশেষ করে নিজে থেকে কোনো কিছু কাজ যদি করেন, কোনো ব্যবসা হোক, কোনো কাজ হোক, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা উপযোগী হবে। কিন্তু এই সময় 2025-এর ঠিক দ্বিতীয়ার্ধ, বিশেষ করে 18ই মের পর থেকে আপনাকে কর্মক্ষেত্রে হাজারো একটা বিতর্কমূলক অবস্থা তৈরি করতে পারে। তাই যে কোনো ধরনের বিতর্ক থেকে আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে। যে কোনো রকমের পিএনপিসি বা অফিস কলিগরা অনেক কিছু বলতে পারে, সেই নিয়ে অতটা মাথা গলাবেন না। এবং আপনাকে কিন্তু যা কিছু কর্মের পরিবর্তন করবেন, প্রথম অর্ধে পরিবর্তন করার চেষ্টা করুন। দ্বিতীয়ার্ধে কিন্তু, অর্থাৎ 18ই মের পরবর্তী সময়কালে কিন্তু কোনো রকম কর্ম পরিবর্তন করবেন না, কেননা কর্মের জায়গায় আপনাকে কিন্তু দ্বিতীয়ার্ধে একটু ডিস্যাটিসফ্যাকশন ভোগ করতে হতে পারে। তাই প্রথমার্ধে আপনাকে কিন্তু যদি একটু পরিশ্রম করেন, চেষ্টা করেন, লড়াই করেন, শনি কিন্তু আপনাকে প্রথমার্ধে অনেক দিক থেকে শুভ প্রভাব দিয়ে দেবে। কিন্তু শনি সরে যাবে, কিন্তু রাহু কেতু কিন্তু আপনার 4th এবং দশমে চলে আসার জন্য আপনার কর্মের ক্ষেত্রে একটা ডিস্যাটিসফ্যাকশন ব্যাপার কাজ করবে। তাই কর্মের জায়গায় সাফল্য লাভ করতে গেলে আপনাকে কিন্তু মাথা ঠান্ডা রেখে যে কোনো রকমের বিতর্ক, যে কোনো ধরনের আপনার বিরুদ্ধে যে সমালোচনা বা শত্রুতার সম্মুখীন হওয়ার যে ব্যাপারটা, অফিস কলিগের যে পলিটিক্যাল একটা ব্যাপার, সেই জায়গা থেকে কিন্তু আপনাকে সাবধান হতে হবে। কোনো রকম মাথা গরম করলে কিন্তু হবে না দ্বিতীয় অর্ধের পরবর্তীকালে। তাই যা কিছু কর্ম পরিবর্তন করার ইচ্ছা যেটা রয়েছে, সেটা কিন্তু প্রথম অর্ধের মধ্যে করে নেওয়ার চেষ্টা করুন। নেক্সট বলবো হচ্ছে পরিবার এবং ব্যক্তিগত জীবন। প্রথমার্ধে আপনাকে পরিবার কেন্দ্রিক বিশেষ দায়িত্ব পালন করতে হবে, কারণ প্রথমার্ধে কিন্তু শনি 4th হাউসে রয়েছে। তাই আপনাকে কিন্তু পরিবার কেন্দ্রিক দায় দায়িত্বগুলো একটু বেশি পালন করতে হবে। আপনি যদি পরিবার কেন্দ্রিক দায় দায়িত্বগুলো পালন করতে পারেন, তাহলে কিন্তু আপনার পারিবারিক দিক থেকে অনেক উন্নতি বা প্রোগ্রেস ইন্ডিকেট করবে। হয়তো আপনার মায়ের কিছুটা শরীর টরীর খারাপ রয়েছে, কিন্তু তার সত্ত্বেও আপনি কিন্তু নিজের দায় দায়িত্বগুলোর ব্যাপারে যদি সচেতন থাকেন, সার্বিক জায়গাগুলো যদি ভালোভাবে দেখেন, দেখবেন এখানে আপনার বাচ্চাটে 4th হাউসে শনি কিন্তু আপনাকে পারিবারিক দিক থেকে অনেকটা উন্নতি করানোর চেষ্টা করবে। কিন্তু দ্বিতীয়ার্ধে যেহেতু রাহু চলে আসবে 4th হাউসে, তাই আপনাকে কিছুটা পারিবারিক অশান্তি, বাড়িতে ঢুকলেই যেন একটা অশান্তি ক্রিয়েট করা, মায়ের শারীরিক অসুস্থতার ব্যাপারে একটু অস্থিরতা
তৈরি করে দেওয়া, বা পারিবারিক হঠাৎ কোনো পরিবর্তন, যেই জায়গাটা কিন্তু আপনাকে সবসময় মাথা ঠান্ডা রেখে, বি কেয়ারফুল, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। কোনো রকম হঠকারী সিদ্ধান্ত নিলে হবে না। পারিবারিক ব্যাপারে কিন্তু কোনো রকম হঠকারিতা দেখালে কিন্তু আপনি অনেক ক্ষেত্রে কেস খেতে পারেন। তাই যে কোনো ধরনের ব্যাপারে কিন্তু আপনাকে একটু বুঝে শুনে সিদ্ধান্ত কিন্তু নিতে হবে। পারিবারিক যে কোনো ব্যাপারে কিন্তু কোনো রকম অস্থিরতা দেখালে কিন্তু সমস্যা বাড়তে পারে। অন্যদিক থেকে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে, বিশেষ করে কোনো রকম সম্পত্তি কেনা বা বেচার ক্ষেত্রে আপনাকে কিন্তু যথেষ্ট সাবধান হতে হবে। ফোর্থ হাউসে রাহু রয়েছে, আপনার মনের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন, পরিবার কেন্দ্রিক অশান্তি, পরিবারের মধ্যে মনোমালিন্য, পরিবারের মেম্বারের অসুস্থতা, মায়ের শরীর খারাপ নিয়ে কিছু সমস্যা, এই সংক্রান্ত ব্যাপারে আপনার পারিবারিক জীবন কিছুটা হ্যাম্পার করতে পারে ফোর্থ হাউসে রাহু থাকার জন্য। তাই দ্বিতীয়ার্ধে আপনাকে কিন্তু বাড়িতে মিনিমাম 3টে পূর্ণিমা সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে সত্যনারায়ণ পুজো কিন্তু দিতে হবে, এবং আপনার মনের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন অবস্থা কিন্তু তৈরি করছে। এই ব্যাপারে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। অনেক মানুষ বৃশ্চিক রাশি নিয়ে ভুলভাল অনেক ভিডিও করে, আমি কিন্তু সব সময় আপনাদের সত্যিটা তুলে ধরার চেষ্টা করি, এবং যেই জায়গাটা আমাদের সাবধান থাকতে হবে সেই জায়গাটা কানে কামড়ে আমাদের বলার চেষ্টা করি যে এই জায়গাটাতে আপনারা একটু সাবধান হবেন। এবং আপনারা মায়ের সঙ্গে কোন রকম বিতর্কের মধ্যে যাবেন না। আপনার মা এমন কিছু ব্যবহার করবে যেটা আপনার ভালো লাগবে না। বিশেষ করে যাদের বৃশ্চিক লগ্ন তাদের ক্ষেত্রে মা একটু বাচ্চা সুলভ ব্যবহার করবে। মাকে কিছু বললে মা বুঝবে না, মা আপনার সঙ্গে নয় ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে দেবে। বিশেষ করে যাদের বৃশ্চিক লগ্ন বা যাদের লগ্নে রেসপেক্টে রাহু কিন্তু অত্যন্ত নেগেটিভ হয়ে রয়েছে, তাদের কিন্তু পারিবারিক ঝামেলার ব্যাপারে সাবধান হতে হবে, বা সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু নিজস্ব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হবে, নাহলে কিন্তু অন্যজন আপনার সম্পত্তি খেয়ে নিতে পারে। এই ব্যাপারে কিন্তু আপনাকে সাবধান হতেই হবে। নেক্সট, সম্পর্কের ব্যাপারে দেখুন, সম্পর্ক দু ধরনের হয়, একটা প্রেম, একটা বিবাহিত লাইফ, এবং আপনার অন্য যে কোনো মানুষের সঙ্গে একটা পাবলিক ডিলিংস। তাই প্রথমার্ধে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে সপ্তম ভাবে, তাই নতুন কোনো সম্পর্কের ক্ষেত্রে, বিয়ের কোনো দেখাশোনার ক্ষেত্রে, নতুন কোনো সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বা বৈবাহিক সম্পর্কের উন্নতির দিক থেকে আপনাকে প্রথমার্ধে কিন্তু অবশ্যই শুভ ফল দেবে, যেহেতু আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টে এখানে কিন্তু বৃহস্পতিদেব সপ্তম ভাবে অবস্থান করছে। কিন্তু দ্বিতীয়ার্ধে যখনই বৃহস্পতিদেব অষ্টম ভাবে চলে যাবে, তখনই কিন্তু আপনার বিবাহিত সম্পর্কের ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে। আপনাকে রিলেশনশিপের ব্যাপারে আপনাকে কিন্তু একটু ট্রান্সপারেন্ট হতে হবে, একটু ট্রাস্ট বা বিশ্বাস বজায় রাখতে হবে। আপনার মধ্যে একটা অস্থিরতা ব্যাপার তৈরি করতে পারে, মিথ্যা কথা বলার প্রবণতা ক্রিয়েট করতে পারে, আপনার মধ্যে পেটের সমস্যা ক্রিয়েট করা, অর্থ বেশি খরচ হয়ে যাওয়া, সম্পর্ক সংক্রান্ত বিভিন্ন ট্রাস্ট ইস্যু তৈরি হতে পারে। এই ব্যাপারে আপনাকে, বিশেষ করে যারা বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন, এখানে কিন্তু বৃহস্পতি যেহেতু দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি, তাই আপনার সম্পর্কের ব্যাপারে আপনাকে বিশেষ করে বৃহস্পতি অষ্টম ভাবে থাকার জন্য আপনাকে নিজের বিশ্বাসকে বজায় রাখতে হবে, নিজস্ব যে আপনার ইমেজ সেটাকে কিন্তু ধরে রাখতে হবে, না হলে কিন্তু সম্পর্কে, বিশেষ করে বৈবাহিক সম্পর্কের দিক থেকে হাজারো সমস্যা ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হবে, ঠিক আছে? তাই যতদিন পর্যন্ত সপ্তম ভাবে বৃহস্পতি থাকছে সেটা কিন্তু অত্যন্ত ভালো থাকছে। এটা বৃহস্পতিদেব 14ই মে পর্যন্ত থাকছে, কিন্তু তার পরবর্তী অর্থাৎ দ্বিতীয়ার্ধে মোটামুটি বছরের আপনাকে কিন্তু সম্পর্কের ব্যাপারে আপনাকে একটু দায়িত্বশীল হতে হবে। নিজের লাইফ পার্টনারের কাছে কখনো মিথ্যা কথা বলবেন না, যতটা সম্ভব ট্রান্সপারেন্সি রাখা যায়, যতটা ট্রাস্ট বা বিশ্বাস বজায় রাখা যায় তার কিন্তু চেষ্টা করবেন। নেক্সট, নাম্বার 4 যে ফ্যাক্টর নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থ। তো অর্থ আমরা জানি যে 11th হাউস এবং আমরা সেকেন্ড হাউস থেকে অর্থকে আমরা বিচার করি। তাই প্রথমার্ধে তো যেহেতু বৃহস্পতির অবস্থান অত্যন্ত ভালো রয়েছে, কেন্দ্রস্থানে অবস্থান করছে, তাই বৃহস্পতি আপনাদের এখানে প্রথমার্ধে আপনার সার্বিক আর্থিক উন্নতি একটা যোগাযোগ কিন্তু তৈরি করবে। সার্বিক একটা আর্থিক উন্নতি হবে, যৌথ সম্পদ প্রাপ্তি বা যে কোনো পার্টনারশিপ বিজনেস বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি, এই সংক্রান্ত ব্যাপারে, বা উত্তরাধিকার কোনো সম্পত্তি থেকে অর্থ লাভের সম্ভাবনা, বা হয়তো বাবা কিছু সম্পত্তি রেখে গেছে, মানে এই ধরনের, অর্থাৎ যৌথ কোনো সম্পত্তি প্রাপ্তি, উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি প্রাপ্তি, কোনো আর্থিক প্রাপ্তি প্রথম অর্ধে কিন্তু আপনারা বছরে পাচ্ছেন। আপনার আর্থিক দিক থেকে অনেকটাই কিন্তু লাভদায়ক হবে, যেহেতু সপ্তম ভাবে বৃহস্পতি অবস্থান করবে। কিন্তু দ্বিতীয়ার্ধে আপনাকে আর্থিক ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। হঠাৎ কোনো বিনিয়োগ কোনো জায়গায় করবেন না, ইমোশনাল ভাবে দুম করে এই শেয়ারটা খুব উঠেছে দুম করে বিনিয়োগ করতে গেলেন এমন কিন্তু করবেন না, খুব বুঝে শুনে কিন্তু বিনিয়োগ করবেন। যে কোনো জায়গায় আর্থিক বিনিয়োগ করার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু সাবধান হতে হবে। আর্থিক বিনিয়োগের জায়গাগুলো কিন্তু আপনাকে বুঝে শুনে বিনিয়োগ করতে হবে। হঠাৎ করে
আপনার মনে হলো যে এই জায়গায় ইনভেস্ট করলে অনেক লাভ হবে, সেই জায়গায় ইনভেস্ট কিন্তু করবেন না। ঋণ দেওয়া বা ঋণ নেওয়া দুটো ব্যাপারকে কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে দ্বিতীয়ার্ধের পর থেকে। ঠিক ক্ষেত্রে প্রথমার্ধে আপনি যে সুবিধাটা পাবেন দ্বিতীয়ার্ধে কিন্তু ততটা সুবিধা পাবেন না, সেই জায়গায় আপনাকে আর্থিক ক্ষেত্রে একটু সাবধানতা ডেফিনিটলি ভাবে অবলম্বন করতে হবে। নাম্বার 5 যেটা বলবো পড়াশোনার ক্ষেত্রে, প্রথমার্ধে কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ঠিক পঞ্চমে রাহু থাকার জন্য আপনার পড়াশোনায় মনোসংযোগ রক্ষা করা কিন্তু কঠিন হবে। আপনার মধ্যে একটা ফিকেল মেন্টালিটি তৈরি করে, উড়ু ভাব, ভুল দেখা, একটু সেক্সুয়াল মেন্টালিটি, একটু প্রেম প্রেম ভাব, ঠিক আছে, একটা উটকো প্রেম ভাব যারা পড়াশোনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের মধ্যে ক্রিয়েট করবে। বা একটু মোবাইল ফোনের প্রতি বেশি অ্যাডিকশন ব্যাপারটা বেড়ে যাচ্ছে, এখন তো একটা বড় সমস্যা এই যুগে। কিন্তু দ্বিতীয়ার্ধে আপনারা কঠোর পরিশ্রম করলে, রুটিন মাফিক পড়াশোনা করলে, ডিসিপ্লিন বা অর্গানাইজ হয়ে চললে আপনার পড়াশোনার দিক থেকে অনেকটা উন্নতি হবে। তবে এই টোটাল 2025 সাল উচ্চশিক্ষা এবং গবেষণার জন্য বিশেষ উপযোগী। বিশেষ করে আপনার ধৈর্য শক্তি অধ্যাবসায়কে কাজে লাগিয়ে জীবনে যদি আপনি পড়াশোনায় কিছু করেন, আপনার পড়াশোনার দিক থেকে অনেক দিক থেকে উন্নতি কিন্তু আসবে। হায়ার এডুকেশনের দিক থেকে, গভর্নমেন্ট সার্ভিস চাকরির দিক থেকে আপনাকে কিন্তু অনেকটাই হেল্প করবে। এই পড়াশোনা আপনাকে কিন্তু অনেকটা, যেই বাধা বিপত্তি আপনার 5th হাউসে রাহু থেকে যে ডিস্টারবেন্স, যে মানসিক অস্থিরতা, যে মনের মধ্যে ফিকেল মেন্টালিটি ক্রিয়েট করেছিল প্রথম অর্ধে, দ্বিতীয় অর্ধে কিন্তু সেই প্রভাবটা সম্পূর্ণ কেটে যাবে। তাই এই ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে কিন্তু করছে। পরবর্তী স্বাস্থ্যের ব্যাপারে, স্বাস্থ্যের কথা বলতে গেলে রাহুর প্রভাবে 2025 সালে আপনাদের প্রথম কিছুদিন পঞ্চম ভাবে প্রথমার্ধে, দ্বিতীয়ার্ধে আবার চতুর্থভাবে অবস্থান করবে। তাই রাহুর প্রভাবে আপনার একটু মানসিক চঞ্চলতা ক্রিয়েট করবে, মানসিক অস্থিরতা বা মানসিক একটা ডিপ্রেশন ক্রিয়েট করা। সবসময় আপনি একটা সবকিছু নিয়ে একটা ভাবছেন, কি নিয়ে ভাবছেন যদি আপনাকে কোশ্চেন করা আপনি বলতে পারবেন না, কিন্তু সবকিছু নিয়ে একটা মানসিক অস্থিরতা আপনার মধ্যে দেখা দেবে। তাই মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু যত্নশীল হতে হবে। ভালো ভালো কোনো স্পিরিচুয়াল বই পড়তে হবে, একটু মেডিটেশন করতে হবে, যোগব্যায়াম করতে হবে, ঈশ্বর সাধনা করতে হবে। যে কোনো কাজে আপনাকে একটু ফোকাস রেখে, আপনার কনসেন্ট্রেশন যাতে কোনোভাবে ব্রেক না করে তার কথা কিন্তু ভাবতে হবে। কোনো কাজ করতে যাওয়ার আগে মোবাইল ফোনকে সেই রুম থেকে সরিয়ে দিন, তবে কাজ করতে যান। এবং লং টার্ম বেসিসের গোল বা লং টার্ম বেসিসের কোনো ফোকাস কিন্তু জীবনে রাখুন, যাতে আলটিমেটলি ভাবে আপনি জীবনে বড় কিছু করতে পারেন। না হলে কিন্তু রাহু আপনাকে সবসময় একটা ফিকেল মাইন্ড তৈরি করে মাঝে মাঝে কিন্তু একটা মানসিক অশান্তি, ডিপ্রেশন, ভালো না লাগা, কি সমস্যা আপনি নিজেই বলতে পারবেন না যে কি হচ্ছে, কিন্তু একটা হচ্ছে, কি হচ্ছে আপনি জানেন না। এই ধরনের একটা মানসিক একটা ডিপ্রেশন, মানসিক যে একটা অস্থিরতা ব্যাপার কিন্তু ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারে আপনাকে সাবধান কিন্তু হতে হবে। নাম্বার 7, আমি রিলেশনের ব্যাপারে অলরেডি বলেছি, সেটা বৈবাহিক রিলেশন বলবো, প্রেমের জীবন বলবো। তো পঞ্চম ভাবে রাহু অবস্থান করছে, তাই প্রথমার্ধে লাভ, রিলেশন এই সংক্রান্ত ব্যাপার আপনার হাজারো সমস্যা ক্রিয়েট করতে পারে। তবে যদি রিলেশনটা যদি একটু হয়তো 2-4 বছর হয়ে গেছে মোট, তাহলে কিন্তু রিলেশনটা অনেকটা আপনাকে ধরে রাখবে। কিন্তু পঞ্চম ভাবে রাহু কিন্তু আপনার লাভ রিলেশনে হাজারো সমস্যা মাঝে মাঝে কিন্তু ক্রিয়েট করবে, এমন এমন একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করবে, মনে হবে যেন রিলেশনটা আমার ভেঙেই গেল। কিন্তু বৃহস্পতি সপ্তম ভাবে থাকার জন্য প্রথমার্ধে এই পঞ্চম ভাবে রাহুর নেগেটিভিটি জায়গাটাও কিন্তু সপ্তম ভাবে বৃহস্পতির প্রভাব কিন্তু অনেকটা কাটিয়ে দেবে। কিন্তু দ্বিতীয়ার্ধে বৃহস্পতি অষ্টমে চলে যাচ্ছে এবং আপনার ক্ষেত্রে এখানে রাহু চলে যাচ্ছে হচ্ছে চতুর্থে এবং শনি চলে আসছে পঞ্চমে। তাই শনি চলে আসা মানেই আপনাকে একটু আনরোম্যান্টিক করে দেওয়া। তাই আপনার প্রেমিক প্রেমিকার ব্যাপারে আপনাকে একটু যত্নশীল হতে হবে, তার ব্যাপারে একটু ওয়াকিবহাল হতে হবে। সে কি চাইছে, সে কি বলছে, তার কি সমস্যা হচ্ছে, আপনাকে একটু মন দিয়ে শুনতে হবে। হয়তো সবকিছু পারছেন না, কিন্তু তার কি সমস্যা, সে কি বলতে চাইছে, তার সুবিধা অসুবিধাগুলোকে আপনাকে একটু ফলো করতে হবে, তাহলে কিন্তু অন্য সমস্যা হবে না। তাই প্রথমার্ধের লাভ রিলেশন সংক্রান্ত ব্যাপারে যে হাজারো সমস্যা থাকবে, দ্বিতীয়ার্ধে কিন্তু সেই প্রেমিক বা প্রেমিকার ব্যাপারে যদি একটু যত্নশীল হন, একটু কেয়ারিং হন, একটু যদি আনরোম্যান্টিক ভাবকে কাটিয়ে ওঠেন, তাহলে দেখবেন ওভারঅল ভাবে সমস্ত সমস্যা কেটে যাবে। কিন্তু যাদের বিবাহিত সম্পর্কে রয়েছেন, দ্বিতীয়ার্ধে বৃহস্পতি কিন্তু আপনাকে হেল্প করবে না, তখন কিন্তু রাহুর নেগেটিভ প্রভাবটা হয়তো কেটে যাচ্ছে, কিন্তু টুকটাক যে ঝামেলাগুলো থাকবে সেগুলো কিন্তু একটু লিঙ্গার করবে। আগে যেমন রাহু অনেক বড় বড় সমস্যা করছিল, সপ্তম ভাবে বৃহস্পতি থাকার জন্য আপনাকে একটা কাটিয়ে দিচ্ছিল, কিন্তু রাহু পঞ্চম ভাব থেকে সরে যাওয়ার জন্য হয়তো সমস্যাগুলো তো বড় হবে না, পঞ্চম ভাবে শনি থাকার জন্য একটু আপনাকে নিজের লাইফ পার্টনারকে, বিশেষ করে প্রেমিক প্রেমিকাকে একটু প্যাম্পার করতে হবে। এবং সমস্যা কিছু হলে সেটা কিন্তু শর্ট করে মিটতে চাইবে না, কেননা বৃহস্পতি কিন্তু অষ্টম ভাবে রয়েছে। এই ব্যাপারটা মনে রাখতে হবে। তো হচ্ছে আধ্যাত্মিকতার ব্যাপারে, আধ্যাত্মিকতার ব্যাপারে বলতে গেলে 2025 সালে রাহু কেতুর এখানে চতুর্থ দশমে অবস্থান রয়েছে। তবে কেতু এবং বৃহস্পতি দেবের প্রভাবে
আধ্যাত্মিকতাকে যদি এমনি 2025 সালে কাজে লাগান, যেহেতু 2025 সাল কিন্তু আপনাদের মঙ্গলের বছর, অর্থাৎ এখানে মানে বৃশ্চিক রাশির যে অধিপতি মঙ্গলেরই বছর কিন্তু, তাই যদি আপনারা এই সময়কে ভালোভাবে কাজে লাগান 2025 সালকে, আপনারা জীবনে অনেক গঠনমূলক উন্নতি করতে পারবেন, আপনার জীবনে অনেক ট্রান্সফরমেশন ঘটবে, শুভ পরিবর্তন আসবে। এবং আধ্যাত্মিকতাকে যদি কাজে লাগিয়ে, বিশেষ করে ধ্যান, জপ, তপ, প্রার্থনা, মেডিটেশন, এগুলোকে যদি কাজে লাগান, ঈশ্বর সাধনাকে যদি জীবনে কাজে লাগান, তাহলে জীবনে অনেক দিক থেকে উন্নতি হবে। আপনার মধ্যে একটা ইনার পিস বা অভ্যন্তরীণ শক্তি অনেকটা বৃদ্ধি পাবে, ঠিক আছে? এবং যার দ্বারা কিন্তু আপনার এই মানসিক স্টেবিলিটি যখন আপনি পেয়ে যাবেন, বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ যখন মানসিক একটা স্ট্রং ব্যাপার, স্টেবিলিটি যখন পেয়ে যাবেন, তখন কিন্তু আপনি জীবনে অনেক দিক থেকে অনেক উন্নতি কিন্তু করতে পারবেন। বুঝা গেল কি বললাম? নেক্সট নাম্বার 9 হবে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে। দেখুন, রাহুর প্রভাবে রিয়েল এস্টেট সংক্রান্ত কোনো ব্যবসা, বাড়িঘর সংক্রান্ত কোনো ব্যবসা, সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আকস্মিক কোনো পরিবর্তন হতে পারে। তাই আপনাকে 2025 সালে আপনাকে কিন্তু বিশেষ করে দ্বিতীয় অর্ধের পর থেকে যে কোনো ধরনের সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আপনাকে খুব বুঝে শুনে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কোনো জায়গায় ধরুন সম্পত্তি বিক্রি করছেন বা কিনছেন, ধরুন সেখানে সই শপথ ব্যাপারগুলো কিন্তু দেখে শুনে আপনাকে সইটই করতে হবে, নাহলে কিন্তু সমস্যা আসতে পারে। সবসময় একটু কেয়ার থাকবেন, সবসময় একটু চোখ কান খোলা রাখবেন। বৃশ্চিককে একটু সবসময় কিন্তু কনসিয়াস থাকতে হবে, আনকনসিয়াস হলে কিন্তু চাপ হবে। তো যাই হোক, নাম্বার 10 যেটা বলবো, লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে প্রতিকারের ব্যাপারটা বলি। বৃহস্পতি দ্বিতীয় অর্ধে অষ্টম ভাবে থাকছে, তাই আপনাকে অবশ্যই কিন্তু বৃহস্পতিদেবের যে মন্ত্র ওং গ্রাম গ্রীম গ্রম সাহা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রম সাহা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রম সাহা গুরুবে নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন। প্রতি শনিবার নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো দেবেন। যদিও ঢাইয়ার প্রভাব আপনাদের 2025 সালে মুক্তি হচ্ছে, তবে মঙ্গলের বছর হওয়ার জন্য আপনার মধ্যে রাগ, জেদ, অ্যাগ্রেশন, মাথা গরম, হঠকারিতা ব্যাপার একটু বেড়ে যেতে পারে। তবে এখানে আপনার এই রাগ জেদকে যদি পজিটিভ কাজে লাগান, দেখবেন আপনি জীবনে অনেক কাজে কিন্তু সফলতা ডেফিনেটলি ভাবে পাবেন। কিন্তু মঙ্গলকে আপনি কিভাবে কাজে লাগাবেন সেটা কিন্তু আপনার উপর নির্ভর করছে। মঙ্গল এই রাগ জেদ অনেক সময় নেগেটিভ ভাবে আপনি নষ্ট করতে পারেন, আবার এই রাগ জেদকে কাজে লাগিয়ে জীবনে আপনি উন্নতি করতে পারেন। তাই আপনি আপনার নিজের ক্ষমতাকে কোন কাজে লাগাবেন 2025 সাল, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। যদিও কিন্তু আপনাদের প্রথম পঞ্চম ভাবে রাহু অবস্থান করছে প্রথমার্ধে, দ্বিতীয়ার্ধে রাহু 4th হাউসে অবস্থান করছে, তাই প্রথমে পঞ্চমে রাহুর অবস্থান, তারপর 4th হাউসে রাহুর অবস্থান আপনাকে মানসিকভাবে বা বুদ্ধি ইমপ্লিমেন্টেশন দিক থেকে কিছুটা আনস্টেবল করে দেবে, ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা ক্রিয়েট করবে। তাই আপনার 2025 সালে একটু রাহু সংক্রান্ত সমস্যা রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে 2025 সাল কিন্তু মঙ্গলের বছর হওয়ার জন্য অলরেডি যুদ্ধ বিগ্রহতে সব জায়গায় কেমন জড়িয়ে রয়েছে একটা। এখানে ভারতের বর্ডারে চায়না হুঙ্কার করছে বলতে গেলে, আমেরিকার রিসেন্টলি একটা রিপোর্ট পাওয়া গেছে। বাংলাদেশের ইস্যু তো দেখেইছেন, সার্বিক দিকে একটা যুদ্ধ বিগ্রহের মধ্যে ব্যাপার, কোথাও কিছু না হলেও সব দিকে একটা যেন রক্ষতক্ষই একটা অবস্থা তৈরি করছে। এই জন্য কিন্তু আপনাদের প্রত্যেককে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে বলবো প্রতি মঙ্গলবার 3 বার করে ডেফিনেটলি হনুমান চালিসা পাঠ করবেন, একটু মন দিয়ে পাঠ করবেন। এবং সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নকে একটু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে 2025 সালে, তাহলে কিন্তু অনেক উন্নতি কিন্তু আপনি বুঝতে পারবেন। বাড়িতে ডেফিনেটলি 3টে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দেবেন এবং যজ্ঞ দেবেন, অবশ্যই দেবেন, কারণ 4th হাউস দিয়ে রাহু পাস করছে। এবং মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু যত্নশীল তো হতেই হবে। যদি আপনার পরিবার কেন্দ্রিক সমস্যা যায় তাহলে বুঝবেন রাহু সংক্রান্ত সমস্যা হচ্ছে। যদি আপনার প্রফেশনাল সংক্রান্ত সমস্যা যায় তাহলে বুঝবেন আপনার কেতু সংক্রান্ত সমস্যা হচ্ছে। মানে পরিবার বা মা বা পরিবার কেন্দ্রিক কোনো রকম আনস্টেবিলিটি বা সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা, তাহলে বুঝবেন আপনার রাহু সংক্রান্ত সমস্যা। তাহলে রাহুর যে মন্ত্র ওং ভ্রাম ভ্রীম ভ্রম সাহা রাহুবে নমঃ, বা আরো অনেক প্রতিকার আমি পরবর্তীকালে বলবো। আর কেতুর জন্য আপনারা মন্ত্র পাঠ অবশ্যই করবেন, ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সাহা কেতবে নমঃ। যদি আপনারা প্রফেশনাল লাইফে কিছু ট্রাভেল ফিল করেন, কিছু প্রবলেম ক্রিয়েট করেন, তাহলে কিন্তু সেগুলো করবেন। এখানেই থামছি। আমরা টোটালি 2025 সালের 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে বলবেন। দেখুন, কোন রকম ভীতি প্রদর্শন করার জন্য আমি ভিডিও করি না, আপনারা জানেন। আমি সবসময় অরিজিনাল জিনিসটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা ভালোভাবে চলতে পারেন, ভালোভাবে থাকতে পারেন। আমি সার্বিকভাবে বৃশ্চিক রাশি নিয়ে অনেক ভিডিও করেছি, কেননা বৃশ্চিক আমার বড় প্রিয় রাশি। প্রচুর মানুষ আমার ওয়েস্ট বেঙ্গলের প্রচুর মানে ম্যাক্সিমাম সংখ্যক মানুষ বৃশ্চিক রাশি যারা বিশেষ করে অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও দেখেন, তারা ম্যাক্সিমাম লোকই কিন্তু আমার কনসালটেশন নিয়েছেন। বা আমি যদি ঘুরিয়েও বলি, আমার কাছে যে সমস্ত মানুষ কনসালটেশন নেয় তার ম্যাক্সিমাম পার্সেন্টেজই কিন্তু বৃশ্চিক রাশির মানুষ। কারণ প্রচুর বৃশ্চিক রাশির মানুষের জীবনের সমস্যাকে আমি খুব কাছ থেকে দেখেছি, উপলব্ধি করেছি। আমি বুঝতে পারি বৃশ্চিক রাশি কতটা
উদার রাশি, কতটা দায়িত্বশীল রাশি, আবার কতটা আনস্টেবিলিটির জন্য জীবনে কিছু কিছু ভুল করার জন্য কতটা বড় ভুল হতে পারে, সেই ব্যাপারগুলো অনেক কাছ থেকে আমি পর্যবেক্ষণ করেছি। সেই জন্য বৃশ্চিক রাশি ভিডিও যখন আমি করতে বসি, কিভাবে যেন সময়টা বেড়ে যায়। আমি যে 5 মিনিটের জন্য বা 6 মিনিটের জন্য ভিডিওটা করব, কিন্তু সেই ভিডিও আর 5 মিনিট বা 6 মিনিটে এসে থামে না, সেটা বেড়ে গিয়ে দেখুন প্রায় 20 মিনিটের কাছাকাছি চলে যায়। তো যাই হোক, আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন, আপনাদের জীবন ভালো হোক। এবং যারা আমাকে সাপোর্ট করছেন, যারা আমার সঙ্গে রয়েছেন, যারা আমার কথাকে প্রাধান্য দিচ্ছেন, তার জীবনে অবশ্যই অনেক দিক থেকে উন্নতি করুন, এই আশা নিয়ে অনুষ্ঠানটিকে শেষ করব। এবং একটু সব দিকের বিচার বিবেচনা শক্তিটাকে অ্যাক্টিভ রাখুন, নিজের অ্যান্টেনাকে সবসময় অ্যাক্টিভ রাখুন, কারণ এই যুগে এমন কিছু ঘটনা ঘটে, সাময়িক মনে হলেও কিন্তু সেই ঘটনাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃশ্চিকের ক্ষেত্রে সবকিছু ব্যাপারকে কিন্তু খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত, কারণ আপনার লাইফে আপনি যদি গভীরভাবে পর্যবেক্ষণ করতে না পারেন, আপনার জীবনের কিন্তু অনেক ক্ষেত্রে অনেক বড় বড় সমস্যা ক্রিয়েট করতে পারে। তাই অবশ্যই এই ব্যাপারগুলোকে একটু কনসাস হবেন। আপনারা খুব ভালো থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।